It's 5th April 2020. The clock has just struck 9. The Society Pristine Pavilion has lit up eloquently, as if Ram had concluded his war and returned early. The Akal Bodhan of Durga might have never happened at all. My eyes gaze at a seemingly unworldly earth. Who am I? I am one of you, a privileged, quarantined citizen, bestowed with the luxury of expressing his thoughts during a pandemic. Today's spring evening is indeed quite lovely. A mild breeze blows past, shimmering 1,000 flames to create an eerie spectacle. The flames do flicker, but the 1,000 souls holding them remains undaunted in the direst of times. ফ্ল্যাট A101টা আমার বারান্দা থেকেই দেখা যায়। ডায়াগোনালি যে রাইটের বিল্ডিংটা সেটার ফার্স্ট ফ্লোর। মোমবাতির আলোটা এখন ওখানে জ্বলে উঠল। দাস পরিবারের সবাই একসাথে এসে বাইরে দাঁড়িয়েছে। কাকু, কাকিমা, ঠাম্মি আর মিত্রজিৎ। সপরিবারের সবাইকে একসাথে দেখে কিন্তু বেশ ভালো লাগছে। মিত্রজিৎ আমার স্কুলের সহপাঠী ছিল। বৃষ্টি হলে যদি কেউ জিজ্ঞেস করে, এই আকাশে কি কেউ কল খুলে রেখেছে, সেটাই হচ্ছে মিত্রজিৎ। এই মহামারী লকডাউনে না জানি কি খেয়াল চলছে ওর ওই মাথার মধ্যে। এখন রাত 9টা বাজে। আমি শুয়ে শুয়ে ভাবছি যে এমনটাও হতে পারতো আমি কখনো ভাবিনি। আইটি সেক্টরে চাকরি করি, বাড়ি ফিরতে প্রায় রাত 11টা হয়ে যায়। আজ রাত 9টায় এমন হাফ প্যান্ট পরে খালি গায়ে বসে অফিসের কাজ করতে পারবো, এটা আমি জাস্ট কোনো দিন ভাবিনি। মা আবার এসে বলে গেল 10:30টায় খেতে নামতে। উফ, দিস ইজ কল্ড লাইফ। সময়টা বেশ অদ্ভুত, তাই না? একটা খাসা পিরিয়ড ড্রামা করা যায় কিন্তু। তবে আমার সব থেকে ভালো লাগছে এইটা ভেবে যে ছেলে মেয়েকে বলতে পারবো আমি প্যান্ডেমিক সার্ভাইভ করেছি। মানে আমার বাবা তো নেহাতি 3 কিলোমিটার সাঁতার কেটে স্কুলে যেত, কিন্তু আমি প্যান্ডেমিক। On the 11th day of this lockdown, I see that some things have changed and some could have been changed. I mean, it's not that we didn't try. কিন্তু কি বলুন তো, বাঙালি তো, মানে আমাদেরকে আড্ডা মারা থেকে কি আটকাবে বলুন তো? আমার পাড়ায় না সবাই সারাদিন নিষ্ঠা ভরে লকডাউন পালন করছে, আর বিকেল এই 4:30-5টা বাজলেই পাড়ার মোড়ে জমায়েত হয়ে গলায় গলায় হাত দিয়ে গল্প করছে। মাঝে মাঝে আবার ইয়ার্কি মেরে নিজেদেরকেই নিজেরা বলছে, কিরে কাশছিস কেন, তোর করোনা না তো? ট্রাস্টটা দেখতে পাচ্ছেন? ইয়ার্কি চলছে, কিন্তু এই বিশ্বাসটা আছে যে আরে ও তো ভাই, ওর করোনা হতেই পারে না। এরই মধ্যে একটা দোকান বাজারে বসে N97 মাস্ক বিক্রি করছে। ওই বলে না, কথায় কথা বাড়ে। তো আমার পাড়ায় ঢুকতে ঢুকতে 95টা কখন 97 হয়ে গেছে। সে যাকে, ওই ছেঁড়া বারমুড়ার কাপড়ের টুকরোটা কত মানুষকে মনের জোর দিচ্ছে বলুন তো। কারেজ। ও হ্যাঁ, আমার পাশের বাড়িতে 3 দিন ধরে লাগাতার ঝগড়া হচ্ছে। বেসিক্যালি অফিসে থাকলে তো কেউই কাউকে খুব একটা দেখতে পায় না, হঠাৎ করে তাই এখন এতটা সময় একসঙ্গে, মানে কিভাবে কোপ আপ করবে ঠিক বুঝে উঠতে পারছে না। সকালবেলা আমি ব্রাশ করতে করতে আড়ি পেতেছিলাম, শুনলাম পূর্বজন্মের কি একটা নিয়ে বেশ ঝগড়া হচ্ছে, তাই মুখ ঘুরিয়ে বেসিনে ফিরে এসেছি। এই সব কিছুর মধ্যে কিন্তু সব থেকে ভালো আছে পশু পাখিরা। আমার ব্যালকনিতে একটা বুলবুলি পাখি বাসা করেছে। আমার ঠাকুমা ফর সাম রিজন ওটাকে সকাল সকাল তাড়ানোর চেষ্টা করছিল। বুলবুলিটাও তেমনি রোয়াব নিয়ে মাথা ঘুরিয়ে চেঁচালো। শুনে মনে হলো ঠাকুমাকে বলছে, এই এই দেখুন, একদম কাছে আসবেন না, ঠিক আছে, মেনটেন 1 মিটার ডিস্টেন্স। কিন্তু সব থেকে দুঃখে আছে হচ্ছে আমার পাড়ার এই কুকুরগুলো। মানে নর্মাল সময়ে যাও এই দোকান ওই দোকান করে কিছু না কিছু একটা খেতে পেয়ে যায়, এখন তো সেটাও স্টপ। আর আমাদের দেশে ম্যাক্সিমাম মানুষের পশুপ্রেমটা তো উতলে উঠছে ফেসবুক, তাই আর কি ওদের একটু চাপ হয়ে গেছে। তাই বলি কি, এখন না সন্ধেবেলা ওই বাটিতে পড়ে থাকা এক্সেস মুড়িটা আর হাফ ভেঙে খাওয়া বিস্কুটটা ডাস্টবিনে ফেলে দেবেন না, মানে কারোর না কারোর কাজে লেগে যেতে পারে। আচ্ছা হ্যাঁ, ইম্পর্টেন্ট কথা, শুনলাম নাকি পৃথিবী অনেক সবুজ হয়ে গেছে, গ্রিন হাউস গ্যাসেস হ্যাভ রিডিউসড, আর ওই ওজনের ফুটোতে সেলোটেপ মারার কাজটাও প্রায় শেষ হয়ে এসেছে এই লকডাউনের জন্য। কি জানি আজকাল না কোনটা গুজব আর কোনটা ফ্যাক্ট ধরা খুব চাপের। সবই কেমন একটা ওই সাজানো ঘটনা বলে মনে হয়। তবে হ্যাঁ, আমার বাড়ির ছাদ থেকে সানসেটটা হেভি দেখা যাচ্ছে। আমি যদিও প্রায় এই 9 মাস বাদে ছাদে উঠলাম, সত্যি বলছি একদম, মানে বাঁধাকপি আর টমেটো গাছ দেখে তো আমি চমকে উঠেছিলাম মশাই। মানে মাই ফাদার হ্যাজ গ্রিন ফিঙ্গার্স, কী করে জানবো বলুন? বাবার সঙ্গে তো সেই অর্থে আর কথা হয় না না আজকাল। তবে এই কদিনে বাবার সঙ্গে আগের থেকে অনেক বেশি কথা হচ্ছে, আর কথা কাটাকাটিটা একটু কম। বিদেশ থেকে বন্ধুরা ভিডিও কল করছে, বহুদিন পর আবার অনেকগুলো মুহূর্ত তৈরি হচ্ছে।
এবং এটাও বোঝা যাচ্ছে যে ভারতীয়দের প্রবলেমটা সেম, চাল আছে তো ডাল নেই, আর ডাল আছে তো চাল। বেসিক্যালি ইন্ডিয়ানদের যা সার্ভাইভাল স্কিল দেখলাম, তাতে করোনার মতো আর দুটো বলে কিন্তু রক্ষে নেই। এই একদম সিরিয়াসলি বলছি। বলেছিল ছাদে উঠে মোমবাতি জ্বালাতে, তার জায়গায় সবাই রং মশাল নিয়ে রাস্তায় বেরিয়ে গেছে। এইসব দেখে আবার আমার পাশের বাড়ির ঝগড়ুটে কাপলের ছেলেটা বাবাকে প্রশ্ন করছে, বাবা আজ কি দিওয়ালি? এই এত কিছুর মধ্যেও না একটা প্রশ্ন আমার মাথায় বারবার আসছে। বলছি, লকডাউনটা শেষ হয়ে গেলে বুলবুলি পাখিটা আবার আমার ব্যালকনিতে এমন বিনামূল্যের ভাড়াটে হয়ে আসবে তো? Corona or COVID 19 has certainly brought families together. Well, most of them. Oishik lives in my floor, the fourth floor of our building. For the sake of his job, he is now here, 1,000 miles away from his parents. He doesn't talk much. Today morning, when I was taking my customary walk in our courtyard, I found a letter on the ground. I picked it up. I opened it and I read it. And I could see 1,000 emotions painted through his words. In that letter, perhaps written in a moment of weakness, 1,000 emotions of a son. डियर माँ, पिछले 2 हफ्तों से ये पूरा देश लॉकडाउन में है, मगर सच कहूँ तो मेरे हालात इस वक्त इतने भी बुरे नहीं हैं। एक बड़े से मकान में रह रहा हूँ। एक अच्छी जिंदगी गुजारने के लिए जितनी भी एसेंशियल चीजों की जरूरत होती है, वो शायद इस वक्त पूरी दुनिया में कई लोगों के पास नहीं है, लेकिन मेरे पास है। और देखा जाए तो कुछ ज्यादा ही है, मगर फिर भी मैं खुश नहीं हूं माँ। हाँ, मैं जानता हूं ये कोई खुशी का वक्त है भी नहीं। पूरी दुनिया एक क्राइसिस से गुजर रही है, मगर तुम तो मुझे जानती हो माँ। मैं हमेशा से ही एक ऐसे सिचुएशन में रहना चाहता था जहां मैं खुद अपना ख्याल रख सकूं। याद है जब मैं पहली बार घर छोड़कर इस अनजान से शहर में आया था, मैं कितना खुश था। ऐसे लग रहा था जैसे पहली बार आजादी महसूस होगी। सब कुछ एक सपने की तरह लग रहा था, जहां कोई पाबंदी नहीं होगी, कोई ये बताने वाला नहीं होगा कि मैं कब, कहाँ और कितने बजे जाऊंगा, या फिर कब तक वापस आऊंगा, या क्या खाऊंगा, कितना खाऊंगा। ये सब कुछ मेरी मर्जी के अनुसार होगा। मगर गेस व्हाट, इसी अकेले रहने की आस ने आज मुझे तन्हा कर दिया है। मुझे लगा था इस लॉकडाउन के खत्म होने तक मैं दिखा दूंगा तुम्हें और पापा को कि मुझे और अब जरूरत नहीं है किसी की, मैं खुद अपना ख्याल रख सकता हूं। मगर एक एक दिन के गुजरने के साथ साथ मैं जैसे कहीं से टूटता जा रहा हूं। आई मिस यू माँ। मुझे याद आता है वो वक्त जब तुम वो सारी पाबंदियां लगाती थी मेरी जिंदगी में। शायद वही एक वक्त था जब मैंने आजादी महसूस की थी। यू मेड फ्रीडम एग्जिस्ट फॉर मी। हाँ, हाँ, मैं ठीक हूं। कम से कम सोसाइटी तो यही कहती है। पर क्या वाकई में मैं ठीक हूं? क्या इस लॉकडाउन के खत्म होने तक मैं एक इमोशनली स्ट्रांग इंसान बन पाऊंगा, या रोज थोड़ा और टूटते टूटते कहीं बिखर के रह जाऊंगा? ইমনের সাথে প্রায় দেখা হয় আমার। ইমন, ভালোবেসে যাকে অনেকে সৌরনীরও বলে, বেশ মজা করতে ভালোবাসে, অসম্ভব ভালো গান করে, আর তেমনি কবিতা লেখে। এই লকডাউনের জ্বালায় অনেক দিন হলো ওর গলার গানটা আর শোনা হয় না। ও থাকে C008-এ, মানে পশ্চিমে সুইমিং পুল, সেটার পাশে যে বিল্ডিংটা তার গ্রাউন্ড ফ্লোরে। আজকে যাই, একবার দেখা করে আসি। আশা করি কোনো রুল ভায়োলেট করছি না আমি। जिद ना करो। हम्म, 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 अरे
पवित्र, कैसा है? घर पे सब ठीक है ना? यार, जिंदगी जैसे अचानक रुक गई है। अचानक ही दुनिया ने जैसे घूमना ही बंद कर दिया। या फिर थैनोस ने शायद चुटकी बजा के आधी पॉपुलेशन को ही गायब कर दिया है। नहीं तो इंडिया के वन ऑफ द मोस्ट बिजीएस्ट सिटीज में, जहां बढ़ती ट्रैफिक पॉपुलेशन को लेके इतने सारे चर्चे होते रहते हैं, वहां सुबह पंछियों का चहकना, रात को कभी झिंगूर की आवाज सुन के लगता है जैसे सपना देख रहा हूं। हाँ, ठीक ऐसी ही हालत है अभी बैंगलोर की। सुबह पंछियों की चहकना, रात को झिंगूर की आवाज, और आसमान में धुआं की जगह जगमगाते हुए तारे दिखते हैं। बैंगलोर क्यों, इमरजेंसी लॉकडाउन पे है पूरा देश। सड़कों पे बस 2-4 कुत्ते घूमते रहते हैं, हमें ही ढूंढ रहे होंगे। थियोरीज तो बहुत सारे देखा मैंने सोशल मीडिया पर या फिर टीवी पे, बट जो मुझे सबसे ज्यादा अच्छा लगा ना, जो सबसे ज्यादा सही लगा, नेचर हैज टेकन इट्स रिवेंज। या फिर थोड़ा घुमा के कहूं तो, जैसे बचपन में जब कभी हमारी शैतानियां बहुत ज्यादा हो जाती थी तो मम्मी कान पकड़ के कहीं चुप करा के बिठा देती थी, ठीक वैसे ही मदर नेचर ने बिठा दिया है हम सबको। और हम सब मास्क लगा के चुपके से बैठे हैं उस शैतान बच्चे की तरह, इंतजार कर रहे हैं कब मम्मी आए और बोले चलो माफ किया। अरे रे, मम्मी से याद आया, उनको व्हाट्सएप करना है, मैंने मैगी खा लिया, नहीं तो खाम का परेशान होती रहती है। ऐसा क्या देख रहा है? मेरे इस छोटे से झूठ से वो तो सुकून से खाना खा लेगी ना। भगवान जी शायद वही देख के मुझे भी माफ कर देंगे। बस दुआ करता हूं मेरे जैसे हालात में ना और कोई ना हो। एक्चुअली ये फ्लैट में भी मैं एकदम अकेला हूं, ना रूममेट ना कुछ और। रेंट लेते वक्त थोड़ा जिद करके ही लिया था, पर्सनल स्पेस, फ्रीडम ऑफ स्टेइंग अलोन, ऐसे कितने डायलॉग मारे थे। और अब देख, बैल्कनी में जाके खड़ा रहता हूं कि कोई पहचान वाला दिख जाए, थोड़ी सी बातें तो हो जाएगी। हाँ, कुछ इसी तरीके से कट रही है मेरी जिंदगी। हर रोज हम सब लड़े जा रहे हैं एक अननोन एनिमी से, और मैं साथ में लड़ रहा हूं मेरी तन्हाई से भी। डिप्रेशन से निकलने के लिए कभी सहारा लिया इलेक्ट्रॉनिक डिवाइसेस का, फिर कभी खाना पका के, कभी घंटों भर सोशल मीडिया पर मेम्स लाइक शेयर करके टाइम पास कर लिया। बट कब तक, कितनी बार? धीरे धीरे ये तन्हाई जैसे मुझे अंदर से खा रही है। मम्मी पापा की बहुत याद आती है। लाइफ में उनके बिना जो खालीपन होगा उसको धीरे धीरे महसूस कर रहा हूं, उनकी अहमियत समझ रहा हूं। मम्मी बोलती है सोते हुए देख के उन्हें बहुत प्यार आता था, इसीलिए वो मुझे उठा नहीं पाती थी बचपन में। फिर पापा आते थे और जोर से बुलाते थे, इमोन उठ जा। सच बताऊं तो लगता है कल सुबह पापा की डांट से ही नींद खुल जाए। पर जब भी उनका फोन आता है ना तो खुद को जल्दी से संभाल लेता हूं। হ্যাঁ মা বলো। প্রতিবারই আসলে মায়ের গলাটাই আসে তো ওপাশ থেকে। কিরে, খাওয়া হলো? কেমন আছিস বেটা? অন্য সবাই বাড়ি ফিরে এলো, একা তুই আটকে গেলি রে। তোর জন্য খুব মন খারাপ করছে। মাকে আর এগোতে না দিয়েই বলে উঠি, আরে না না, এত চিন্তার কিছু নেই, আমার বেশ কাটছে দিনগুলো। এই তো আজই নতুন রেসিপি শিখলাম। জানো তো মা, आज जानते পারলাম আদা কুচিও এত ভালো टेस्ट मेकर। फोन रखने के बाद जब जोर से रोने का दिल करता है ना, तब उसकी बड़ी याद आती है। अरे, ये बताना तो भूल ही गया, शादी हो रही है मेरी, वो भी लव मैरिज। इसीलिए तो उसे हर बात शेयर करने की आदत सी हो गई है। हर पल उसके साथ बिताने को मन करता है। हर दिन की शुरुआत या फिर आखिरी कॉल पे जब उसकी आवाज सुनाई देती है ना, तो मन करता है वो छोटा सा ना समझ बच्चा बन जाऊं और रोते हुए कहूं, प्लीज आजा। बट ये दिमाग है कि वो करने नहीं देता।
उल्टा अपना दर्द छुपा के एक मैच्योर लड़के की तरह उसको सलाह देने लगता हूं। शायद मम्मी पापा के पास होता ना तो ठीक जैसे उनको हेल्प करता वही सब उसको बताने लग जाता हूं। फोन खत्म करके लंबी सांस छोड़ के अपनी तन्हाई को फिर से महसूस करने लगता हूं। जब उस तन्हाई से डर लगने लगे तो भाग के जाता हूं पैर हाथ मुंह धोने के लिए। वापस आके बेड पे सोते वक्त दिलो दिमाग में यही सवाल रहती है कि कब सुबह उठ के देखूं कि मदर नेचर अब और हमसे गुस्सा नहीं है और वो बोल रही है चलो माफ किया। প্রেমের এই কথা শুনে আমার নিজের মনটা বেশ ভারী হয়ে গেল। বারান্দায় দাঁড়িয়ে আর একটা ব্যালকনির দিকে কতই না তাকিয়ে দেখতাম এক সময়, কিন্তু টুডে দ্য ডার্কনেস এমিটিং ফ্রম দ্যাট ব্যালকনি casts a shadow over my heart. That right over there is my Juliet's balcony. Himmel, my Juliet, who is fighting her battle from another part of the world. ভেবেছিলাম এবার যবে ফিরবে তবে বিয়ের প্রস্তাবটা দিয়েই দেব, কিন্তু দেখুন কবে ফিরবে সে দিনটা আমার আর জানা নেই। দুনিয়ার আরেক কোণে বসে সে কি ভাবছে গড অনলি নোজ। দেশটাকে আমি একটু বরাবরই বেশিই ভালোবাসি। অনেক আর্গুমেন্ট আছে যে ইন্ডিয়া ইজ এ থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, কিচ্ছু হবে না এই দেশটার অ্যান্ড অল। হয়তো সত্যি, কিন্তু বললাম যে দেশটাকে আমি একটু বেশিই ভালোবাসি। যখন অনসাইটের অফারটা এসেছিল আমি উৎসাহিত হইনি। আমার বন্ধু কলিগ সবাই বলল যে যা। আমিও ভেবে দেখলাম এই কনজিউমারিজমের যুগে একটু বেশি স্টেবিলিটি, একটু বেশি উন্নতি পেলে মন্দ কি। চলে এলাম মেক্সিকোতে। আমি কিন্তু জাস্টিফাই করছি না। আইরনিক্যাল এটাই যে আমি আজ দেশে না থেকে দেশপ্রেম ব্যক্ত করছি। A complex situation has forced us to think simply. India is a vast nation with 130 crores individuals calling it home. অনেক limitations. 200 years British ruler পর we were left with nothing but communal hatred. But today something has forced everyone to stand together. এই নগণ্য হেট্রেড ভুলে কিন্তু আজ সবাই উঠে দাঁড়িয়েছে। In this time of danger, I can see everyone battling strong. আমি কেউ নই, আর এই বৃহৎ জগতে আমার কন্ট্রিবিউশন খুবই সামান্য, কিন্তু তাও আবেদন করছি। After this is all over, let's build India like she was meant to be, a paradise of harmony. আমি বাঙালি, কলকাতার টানটা সব সময় আছে। ছোটবেলায় যে পুলিশের ভয় দেখিয়ে মা ঘুম পাড়াতেন, আজ সেই পুলিশ গান গেয়ে মন ভোলাচ্ছে। মানুষের মনুষ্যত্বটা আজ ফুটে উঠল পদ্ম ফুলের মতো। I salute everyone who is at the front line, facing an invisible enemy with courage, telling us, let's be one, let's be a fighter. জানি না কবে ফিরবো আমি আমার জন্মভূমিতে। ব্যক্তিগত একটা প্রশ্ন is waiting for me and I will be saying a big yes. কিন্তু কবে ফিরবো সেই শ্যামল সুন্দর দেশে? একটাই কথা ভাবি, এই সাকসেস, লাক্সারি সবই কেমন তুচ্ছ, তাই না? तेरी माटी से मैं हूँ बना, तेरे पानी से मैं सींचा गया, हो चाहे आगे लाखों खरे आजादी के लिए मिलके लड़े। India is an emotion, and the children
or working for each other in their own small ways during this situation. সৌম্য প্রচুর পাবজি খেলে, একা থাকে। পাবজি আর কোডিং করেই ওর সময়টা কেটে যায় এখন। এই মাসের শুরুতেই ও এমনিই বাড়ি এসেছিল, বলা বাহুল্য এখনও সে এখানেই। এই তো ওদের ফ্ল্যাটের তলা দিয়ে যাচ্ছিলাম, D302, 3 তলায় ফ্ল্যাট। কিন্তু ভাবুন, এই গ্রাউন্ড ফ্লোরে দাঁড়িয়েও ওই ফ্ল্যাটের কথা কিন্তু কানে আসছে। সত্যিই তো, সিঙ্গেল ব্যাচেলার ছেলে যৌথ পরিবারে এসে হঠাৎ করে যদি এতদিন থাকে, তাহলে কী না হতে পারে ভেবেই দেখুন। যদিও আমার এখানে দেখে মনেই হচ্ছে না, কিন্তু লকডাউনটা এখানেও চলছে। কারণ বাড়িতে তো সবাই একসাথে আছি, সেই প্যানিকটা নেই। আর আমার তো একদিকে মনে হচ্ছে আমার সাবে বরই হয়েছে। মানে জবে জয়েন করার পর এই প্রথম পেড লিভসের চিন্তা ছেড়ে দিয়ে এত দিন বাড়িতে থাকতে পারছি। না, ওয়ার্ক ফ্রম হোম করছি স্টিল, মানে বাড়িতে থাকা মানে তো ঠিক টাইমে ঠিক খাবারটা পেয়ে যাচ্ছি, থ্যাঙ্কস টু মা। কিন্তু এই জয়েন্ট ফ্যামিলিতে না লকডাউনের ইম্প্যাক্টটা একটু মিক্সড। মানে ধরো, যেমন একদিকে খুব ভালো লাগছে যে সবাই একসাথে আছি, সেফ আছি, কিন্তু আবার কখনো না কখনো মনে হচ্ছে জিনিসটা একটু সাফোকেটিং। বাইরে থাকলে যেই প্রাইভেসিটা, যেই ফ্রিডমটা, সেই দুটোর তো এখন কোনোটাই পাচ্ছি না। না, কয়েকটা ইন্টারেস্টিং অবজারভেশনস বলছি তোমায়। আমার বাবা প্রচণ্ড কাজ পাগল লোক, এই প্রোডাকশন ওয়ার্কশপ, ডিউটি, অফিস এইসব ছাড়া অন্য কিচ্ছু বোঝে না। কিন্তু এই যে ইন্ডিয়ান রেলওয়েজ নোটিশ দিয়ে দিয়েছে ওয়ার্কশপ বন্ধ রাখতে হবে, ব্যাস বাবার ওই আপকামিং রিটায়ারমেন্টের রিহার্সাল মোড চালু হয়ে গেছে। এখন দেখছি সকালে বা বিকালে বাবাই চা বানাচ্ছে, দায়িত্বটা ভালোই নিয়ে নিয়েছে। আর বাবা বাড়িতে আছে মানে সারাদিন আমি একটু পাবজিটা কমই খেলছি। অলসো ফান ফ্যাক্ট, সাকসেসফুলি ইনফেক্ট করতে পেরেছি বাবাকে এই করোনাতে না নেটফ্লিক্স অ্যান্ড চিল করতে। এই সিচুয়েশনটাকে থ্যাঙ্কস, এতদিন পরে আমরা আমাদের স্কুলের বন্ধু, আমাদের কলেজের বন্ধু, তাদের সঙ্গে আবার দেখা করতে পারছি, হোক না সেটা ভিডিও কলেই। থ্যাঙ্কস টু এই জুম, ওয়েবএক্স, স্কাইপ, রিয়ালিটি চেক হচ্ছে আমরা নিজেদের লাইফে কতটা বিজি হয়ে গেছি এখন, আমাদের হাতে সময় কোথায়। আর সত্যিই তো তাই, অফিস যাওয়া আসা করতেই তো 3 ঘন্টা বেরিয়ে যেত। আরও একটা জিনিস দেখতে পাচ্ছি, আমার বন্ধুরা যে এত ট্যালেন্টেড, এই লকডাউন বা এই বোর্ডামটা যদি না আসতো, কোনোদিন হয়তো সেগুলো বেরিয়ে আসতো না। যেই ছেলেটা কোনোদিন গান করেনি, সে আজকে গিটার নিয়ে কি সুন্দর একটা কভার বানিয়েছে এবং সেটা ফেসবুকে আপলোডও করেছে। যে কোনোদিন আজ অব্দি রান্নাঘরে ঢোকেনি, সে আজকে মাস্টার শেফ হয়ে গেছে। আর না, আর এগুলো আমি সার্কাস্টিক্যালি বলছি না, কিন্তু কেউ কফি বানাচ্ছে, কেউ টিকটক বানাচ্ছে, সবাই কিছু না কিছু বানাচ্ছে। অ্যান্ড ইটস গুড দ্যাট পিপল আর কিপিং দেমসেলভস এনগেজড। তো টাচউড, আমি কিন্তু এই লকডাউনটা নিয়ে একদিকে থ্যাঙ্কফুল, বাট কি বলতো, দিজ আর রিয়েলি ভেরি ডিফিকাল্ট টাইমস। আর যেহেতু বাড়িতে বয়স্ক দাদু ঠাকুমা আছে, তো কিছু তো এক্সট্রা প্রিকশনস নিতেই হয় না। তো কয়েকদিনের জন্য না হয় নিজের ব্যাড হ্যাবিটসগুলোকে একটু সাইডে রাখলাম। প্রায়োরিটিস তো ফ্যামিলির জন্যই চেঞ্জ হয়, তাই না? ব্যাড হ্যাবিটসগুলো সত্যি ছাড়া দরকার। আচ্ছা, অর্ককে একটা ফোন করি। অর্ক মানে আমার রুমমেট অর্ক, পাতি ভেতো বাঙালি ছেলে একটা। কিন্তু কি বলুন তো, March 20 থেকে মহারাষ্ট্রের একটা হোটেলে না সে আটকে পড়ে আছে, মানে আসতেই পারেনি। আর তারপর রোজই একবার করে ফোন করি, কিন্তু প্রচণ্ড ফ্রাস্ট্রেশনে আছে। ফোন করলেই এখন ফ্রাস্ট্রেশনটা আমার ওপরেই বার করবে। কি বিশ্বাস হচ্ছে না? এই দেখুন। হ্যালো, অর্ক, কি রে, কি খবর? আর খবর, এই হোটেলে সেটাই জানো তো, একটু কোনো জায়গায় যাওয়ার নেই, রুম থেকে বেরোনো যাচ্ছে না, কি করব, মাথা খারাপ হয়ে যাচ্ছে। সে তো হবেই, বুঝতেই তো পারছি। তা অর্ক, আমাকে বল না, ওখানে কটা কেস ধরা পড়লো এখন অব্দি? খবরে তো দেখাচ্ছে না সেরকম। এই যে টাউন টাইমে আছি না, এই টাউনে ঠিক আছে এখনো অব্দি 20টা কনফার্ম কেস, আর 300 লোক আছে কোয়ারেন্টাইনে। 300 জন? হ্যাঁ, একটা একেবারেই টাউনটা খুবই ছোট, 300 লোক আছে কোয়ারেন্টাইনে।
তুই ঠিকঠাক আছিস তো? তুই প্রিকশন নিচ্ছিস তো? দেখো প্রিকশন নিচ্ছি ঠিক আছে, কিন্তু আফটার অল হোটেল তো, এবার হোটেলের স্টাফ রোজ যাচ্ছে আসছে বাইরে, আমরা খাবো অ্যাটলিস্ট সেই জন্য। এবার সেফ আছে কি নেই আমি নিজে এখন বুঝতে পারছি না। সেটা তো ঠিকই, তা তুই বেরোস না কিন্তু, হ্যাঁ, বেশি। আরে না না, বেরোবো কি, আমি তো রুম থেকে বেরোচ্ছি না। আমি কাল গেছিলাম একটু হোটেলের লবিতে একটু হাঁটবো চলবো বলে, কারণ মুভমেন্ট তো নেই একদম। অন্য লোক এরম ভাবে দেখছে যেন আমি একটা অপরাধী, আমি মনে হয় নিয়ে ঘুরছি ইনফেকশনটা। কি আর করা যাবে এখন? যাই হোক, তো খাওয়া দাওয়া বেরোচ্ছিস না যে বললি? খাওয়া দাওয়া মানে ওই ধরো 3 টাইম ওই তোমার হচ্ছে বড়া পাও, মিসাল পাও, পোহা। এটা বাঙালি পেটে সয় না, কিন্তু এখন এই পজিশনে কি করা যাবে। সেটাই, তার কথা বলবার কেউ নেই। কথা বলবার একটা ঘটনা হয়েছে, বলো শুনি, মানে বলছি শোনো। আমার পাশের রুমে একটা মেয়ে আছে ঠিক আছে, খুব সুন্দর দেখতে। আরে আরে শোনো না, এবার তো সে অফিসে আছে, এবার লকডাউন পিরিয়ড, কোনো টাইমটা তো পাস করতে হবে, তো আমি একটু অ্যাপ্রোচ করার চেষ্টা করলাম। সে তো পুরো অ্যাভয়েডই করে দিল। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। বেশ করেছে। আরে স্বভাবটা আর বদলালো না তোর, হ্যাঁ? টাইমটা তো পাস করতে হবে না লকডাউন পিরিয়ডে। যাই হোক, বাড়ির কি খবর? বাড়ি মানে বাড়ি নিয়ে আমি খুব টেনশন, জানো তো, মা তো আছে হেলথ কেয়ার সেক্টরে। বাড়ি নিয়ে আমি খুবই টেনশনে। মানে এখনো কাকিমাকে রোজ বেরোতে হচ্ছে? এখন তো আরো বেশি বেরোতে হচ্ছে না, কারণ এখন তো মা মানে চেষ্টা করছে বাড়িতে না আসার, আরো কি নিয়ে আসবে। আমাকে রোজ ফোন করে, এইদিকে এত ব্যস্ত হলে আমাকে রোজ ফোন করে, কেমন আছিস, কি খেলি না খেলি। আমি তো যা হচ্ছে আমি ইচ্ছে করে আরো মিথ্যে কথাই বলি, কারণ মা তো এমনি নিজে ফেসে আছে, আর টেনশন বাড়িয়ে তো কোনো লাভ নেই না। না না, 100 বার তুই আর টেনশন বাড়াস না। দেখ তো তাহলে সময় কাটছে কি করে? সময় কাটছে মানে ওই ধরো রুম থেকে বাথরুম, বাথরুম থেকে রুম, টিভি, নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম, এই। তুমি বিশ্বাস করবে না, আগে যখন নর্মাল রুটিনে অফিস থেকে ফেরার পর 2-3 ঘন্টা না ওই এইসব কোনো একটা অ্যাটলিস্ট একটা এপিসোড দেখার জন্য একটু চড়ছে যেতাম আমি, কারণ টাইম পেতাম না। এখন এখন ওইগুলোই বোর করছে। এবার ধরো টিভিটা খুলবো, তো টিভি খুলে নিউজ দেখবো, নিউজে এত টাইপের থিওরিজ আসছে, মানে কোনটা রিয়েল কোনটা রিউমার এটা বিশ্বাস করা মুশকিল, আরো টেনশন বেড়ে যাচ্ছে। ঠিক। আর সে তো তাহলে মানে কি করছিস? বইটই পড়ছিস যে কি করছিস? কিছুই তো না, বই তো জানো আমার দ্বারা হয় না পড়া। আর এখন তো সেই মালের দোকানও বন্ধ, সেই যবে থেকে জানতা কাছে লেগেছে। টুকটাক ব্ল্যাকে পাওয়া যাচ্ছিল, সেও বন্ধ হয়ে গেছে। আর সিগারেট তো সোনার দামে বিক্রি হচ্ছে। ভালো হয়েছে, এই বদ অভ্যেস গুলো তো যাবে, কিছু হোক না হোক। এনিওয়ে, তোর ফেরার টিকিটটা কবে যেন? 15 ছিল তো। 15 তারিখ রাত্রিরে আছে, কিন্তু কি বলো, যেখানে আমি আছি না এই মহারাষ্ট্র, এখানে আমার এখান থেকে নিয়ারেস্ট এয়ারপোর্ট হচ্ছে 200 কিলোমিটার। এবার যদি ইনকেস লকডাউনটা ওঠেও, আমার খুব ডাউট যে আমি বাড়িটা ফিরতে পারবো কিনা। এরকম ভাবিস না, ফিরতে তো পারবি। শক্ত রাখ, সাহস রাখ, দেখ আমরা পেরিয়ে উঠবো, এই আশা তো রাখতেই হবে। দেখি। ঠিক আছে, চল আমি ছাড়লাম এখন, ভালো থাকিস। হ্যাঁ, হ্যাঁ, টাটা। টাটা। That's contrast for you. The lad's biggest problem is finding a bottle of wine while his sister is abroad, worried sick about coming back home. I came across her post today in Facebook. পোস্টটা পড়ার পর অনেকক্ষণ আমি চুপ করে বসেছিলাম। সত্যি কত রকমভাবে এফেক্ট করেছে কোভিড-19। পোস্ট আপনাদেরকে একটু পড়েই শোনাই, শুনুন তাহলে। I sit gazing out of my window at the first hint of leaves showing on the brown, barren landscape. After almost 6 months of cold, bitter winter, the spring is finally arriving. I wake up these mornings to bird call. The sparrows and thrushes are back on the trees chirping. I try to ignore the sound of ambulance sirens that stand out in stark contrast to the birds singing. I was too scared to open my windows because of that. But 2 days ago, I finally made the effort of opening the door to my balcony. And in an attempt to make myself feel better, I put out some nuts and cooked rice for the birds, along with some water, and I stood there, whistling for almost an hour, hoping they would come this way, and I would have something to look forward to every day. Anything to distract me from the panic and anxiety
I feel every waking moment these days. But more than that, it reminds me of my mom. It was almost like a ritual with her back home. Every day, before every meal, she would put out food for the birds and squirrels to eat. It didn't matter if it was a weekend or a working day. If she couldn't do it herself, she would delegate it, ask me or my brother to do it. And the birds, they used to come. They used to flock around my house at that specific time. And somehow, bizarrely, they never used to leave back droppings after they left. We have never had to clean up their mess. Maybe I was just trying to replicate that in some small way. Maybe I just miss my family too much. They were supposed to come to visit me in May. I had booked their tickets almost 8 months ago, and I have been counting off days since then. That was the reason I even moved to this new apartment, so that we could have some more space. I wanted my mother to take a break from her 35 years of service as a nurse. She was going to retire in May, and I wanted to give her the holiday she deserved, with her kids around her. But now, I don't even know when I will see them again. My brother, who is stuck in some hotel room somewhere in Maharashtra, and my mother, who was at the front line, battling for other people's lives, and maybe for her own. I don't know how she gets the strength to go to work every day, not knowing what might happen. I don't know how she can check up on us every single day in the same cheerful voice. I don't know how long this will continue. I can barely keep my tears at bay these days. It takes all my energy to just stop crying when I'm on the video call with them. I have to be strong for both of them and for myself. That's all I can do, being so far away from my home. I don't know if this is what a war looks like, but is this how a war feels like? The fear, the sadness, the uncertainty, and the hope that it will all end soon and we will come out of it unscarred. But will we? Is that too much to expect? Maybe it is. Maybe it is. But till then, I will put out food for the birds every day in the hope that they will come back home soon. ভাবলেই গায়ে কাঁটা দেয়। প্রাণের ঝুঁকি নিয়ে কত মানুষই নির্বিকারে সেবা করে চলেছে, যাতে আমাদের মতো কয়েকজন রাত্রে ঘুমটা ঠিক করে দিতে পারি। এই যা, শঙ্খকে দেখতে পেলাম না মনে হলো আজকে। যাব বাবা। আচ্ছা দাঁড়ান। ওই তো কাকু। ও কাকু, শঙ্খ আসলো না কেন? কোথায় ও? কি বলছো? শুনতে পাচ্ছি না ঠিক। আচ্ছা দাঁড়াও, আসছি। পৃথিবীতে কয়েকজন থাকে যারা নিজেদের ভালো কোনো দিন বুঝতে পারে না। নয়তো কে আপনারাই বলুন যে ব্রাজিলে এত সুন্দর একটা চাকরি ছেড়ে দেশে থেকে যায় কেন? নিজের এনজিওতে যাতে আরেকটু বেশি সময় দিতে পারে। এই মাথামোটাটার নামই কিন্তু শঙ্খ। আমি জানি ও কেন আজকে আসেনি, জানি মানে আন্দাজ করতে পারছি, কিন্তু কাকুকেও সে কথা কোনো দিন বলবে না, অতটা খোলা মনের নয়। তা আমি তোর বন্ধু, আমাকে বলতে পারে, তাই না? আজ আমার 13th ডে অফ কোয়ারেন্টাইন। সাউথের পরিস্থিতি খারাপ দেখে ব্যাঙ্গালোর থেকে বাড়ি ফিরে এসেছিলাম লকডাউন অ্যানাউন্স করার কয়েকদিন আগেই। এই কদিন রোজ দুপুরে সবার সাথে বসে এক থালা ভাত খেয়েছি।
কিন্তু হজম হয়নি। প্রতিদিন মাথার উপর একটা ছাদ পেয়েছি, অথচ ঘুমটা ঠিক আসেনি। রাত হলে নিজের উপর ঘেন্না হয়েছে আমি সিভিলাইজড বলে, আর বেঁচে থাকার প্রত্যেকটা প্রিভিলেজ জীবনে পর্যাপ্ত আছে বলে। বাড়ি ফেরার দিন দুই পর ভীষণ ঝামেলা হয়েছিল। পাড়ার কিছু কাকু জেঠু দাদারা এসে হানা দিয়েছিল। ওদের দাবি আমার বেরোনো চলবে না, সবারই সংসার পরিজন আছে তো, তাই আর কি। বয়সে বড় বলে মুখের উপর সেদিন কিছু বলতে পারিনি। খালি ভিতরের ঘর থেকে নিজেদের তৈরি কয়েকটা স্যানিটাইজার বার করে এনে পাড়ার এক দাদার হাতে দিয়ে বলেছিলাম, এটা তোমরা রাখো, কারোর দরকার পড়লে দিও। ফিরে আসার সময় পাড়ার ক্লাব সেক্রেটারি জিতেন কাকু আমাকে আলাদা করে ডেকে বললেন, আচ্ছা শঙ্খ, তুই আমায় 100 পিস দিতে পারবি পার্সোনালি? এপাশ ওপাশ কারোর দরকার পড়লে দিতাম। জবাব দিয়েছিলাম, নিশ্চয়ই পারবো কাকু, আর লাগলে জানিও। পরদিন সকালে এসে জিতেন কাকু 100টার বদলে 150টা স্যানিটাইজারের বোতল নিয়ে গেছিলেন। ফিরে যাওয়ার সময় আমার কাঁধে হাত রেখে জিজ্ঞেস করলেন, কি রে, টাকা পয়সার ব্যাপারটা তো কিছু বললিই না আমায়, কত কি লাগবে বল। খানিকক্ষণ চুপ করে থেকে আমি বললাম, তুমি টাকা পয়সাটা নিয়ে ভাবছো কেন? ওগুলো তো দরকারেরই জিনিস। আপাতত টাকাগুলো তোমার কাছেই রেখে দাও, পরে এইসব ঝামেলা মিটে গেলে ক্লাবে সবাই মিলে আনন্দ করে একদিন মাংস ভাত খাবো। তারপর বাড়ির মানুষগুলোর সম্মান, স্বাস্থ্য আর সামাজিক দায়বদ্ধতার কথা মাথায় রেখে বাড়ি বসে থাকাটাই শ্রেয় বলে মনে হয়েছিল। তাও ব্যাপারটা কিরকম বলুন তো? ছোট থেকে বিশ্বাস করতাম বিপ্লব মানে মানুষ নামের যুদ্ধ হয়ে বাঁচা, আর সেই স্বপ্নগুলো ধূসর হয়ে গেলেও সাদা কালো হয়ে যায়নি পুরোপুরি। তাই সাহস করেই সেদিন কাঠফাটা দুপুরে সবার চোখের আড়ালে বেরিয়ে পড়েছিলাম। আমরা কয়েকজন বন্ধু মিলে ওদের কিছু খাবার দিয়ে আসবো বলে। ওদের বলতে ওই মানুষগুলো যারা এখন ভিক্ষা করে দুটুকরো রুটি খাওয়ার অধিকারটাও হারিয়েছে। অমিত আর সুরঞ্জন এরকম বেশ কয়েকজনকে জড়ো করে এনেছিল 5 নম্বর প্ল্যাটফর্মের শেষে রেল লাইনের ধারে। ওদের মধ্যে বছর দুয়েকের বাচ্চা কোলে নিয়ে এক মহিলাও ছিল। বাচ্চাটা অনবরত কাঁদছিল। মায়ের মতোই জরাজীর্ণ চেহারা তার। একটু দূরে ওপাশে 4 জন দিনমজুর এক জটলা হয়ে বসেছিল। পাতের খিচুড়ি শেষ, দেখি জলজলের চোখে তাকিয়ে আমাদের দিকে, হয়তো আরেকটু পাওয়ার আশায়। সৌম্য কাছে গিয়ে জিজ্ঞেস করলো, আরেকটু নেবে তোমরা? বলেই আরেক হাতা দিতে যাচ্ছিল। হঠাৎ একজন বলে উঠল, আমরা আমরা খেয়েছি বাবু, তোমরা ওদের দাও। দেখি ওদের দেখা দেখি পিছনে গুটি গুটি পায়ে এসে দাঁড়িয়েছে 2 জন ঘরওয়ালি। কাজের আশাতেই বেরিয়েছিল বোধহয়, কারণ ওদের মরদরা তো বাঁজা, সন্ধে হলে চুল্লু খেয়ে পড়ে থাকে, আর ক্ষমতা বলতে রোজ রাতে ওদের গায়ে কালশিটে ফেলা। কিন্তু ছেলে মেয়ের মুখে দুমুঠো কিছু তুলে দেওয়ার জন্য তাও ওদের বাধ্য হয়েই বেরোতে হয়। জয়ব্রত ওদের ডেকে বসালো, আর আমায় বাঁশপাতার থালায় একটু খাবার দিতে বলল। লক্ষ্য করলাম অল্প একটু খাবার পর একজন কিছু একটা খুঁজছে। জিজ্ঞেস করলাম, কিছু চাই? জল তেষ্টা পেয়েছে? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আনছি। একটু ইতস্তত করে বলল, একটা প্লাস্টিক দিতে পারবে বাবা? তাহলে একটু নিয়ে যেতাম। বুক ফেটে কান্না আসছিল আমাদের, অথচ চোখ ভেজেনি। বিকেলের দিকে আমি আর অরণি রেল লাইন ধরে বাড়ি ফিরছিলাম নিঃশব্দে। গোডাউনের ধারে দেখি হঠাৎ একটা গজি ওঠা আস্তাকুড়। উল্টো দিকে ভাঙা ল্যাম্পপোস্টের ধারে দাঁড়িয়ে দুজন দুটো সিগারেট ধরালাম।
কয়েকটা কুকুর বিড়াল অদম্য প্রচেষ্টায় আঁচড়ে কামড়ে চলেছে জঞ্জালগুলো, আর নিজেদের মধ্যে খেয়ে খেয়ে করছে। উপরে তাকিয়ে দেখি একদল শকুন। এই মুহূর্তে ওরাই বোধহয় একমাত্র প্রাণী যাদের খাবারের কোনো অভাবই নেই। এত গাঢ় লাল রঙের আকাশ না জানি কত জন্ম পর আমরা দেখছিলাম। দুজনেরই মনে পড়ে যাচ্ছিল 7-8 বছর আগের ফেলে আসা সেই বিকেলগুলোর কথা। আমাদের জীবন তখন 19-20 রঙিন স্বপ্নে বিভোর। তখনও আকাশের রং লালই ছিল, তবে পৃথিবীর বুকের সবুজটা ফিকে হয়ে যায়নি অতটা। পারমাণবিক শক্তির কাছে মানবিকতা তখনও তার পরাজয় স্বীকার করেনি পুরোপুরি। আধুনিকতার মধ্যেও তখন আন্তরিকতা ছিল পাহাড় প্রমাণ। আচ্ছা, এটাই কি বেঁচে থাকা? প্রকৃতি তার ভারসাম্য হারালে যুগে যুগে মৃত্যুর দূতেরা কি এভাবেই ফিরে আসে বারবার? কখনো মহামারী বা কখনো কোনো নৃশংস স্বৈরাচারীদের রূপে। একসাথে হাতে হাত রেখে আমরা কি পারবো না ওদের ফিরিয়ে দিতে? আচ্ছা, যুগে যুগে দিন বদলের স্বপ্ন দেখার নামই কি জীবন? Human beings are diverse and developed enough to enjoy this diversity. Today, our race faces a challenge like no other. When the bushfires had threatened the existence of koala bears and kangaroos in Australia, a few humans were there to douse the flames. But tell me, who will douse ours? चिंगारी कोई भड़के तो सावन उसे बुझाए, सावन जो आग लगाए उसे कौन बुझाए? The lights have now dimmed, and the din has died away into the spring night. As I'm leaving, a wonderful sight has met my eyes. Remember Mitrojit, Shomo, Imon and Oishik? I can see them following right behind Shankho, armed with food packets and sanitizers. Humanity still exists. ছোট বড় সব প্রবলেমের মধ্যে বড় প্রবলেমটা কিন্তু কেউ ভোলেনি। দেয়ালের উল্টো দিকে একটা বস্তি আছে, সম্পূর্ণ এক নতুন দুনিয়া, যাদের সমস্যা আমাদের থেকে অনেক গুণ বেশি। ঘরে এক প্যাকেট আমার চাল এক্সট্রা পড়ে আছে। লেট মি গো অ্যান্ড গিভ ইট টু দেম। আসি তাহলে, নমস্কার। বিশ্বে এখন মহামারী বেলা শুনছো, এখন আর কেউ আটকাতে পারছে না। WHO বলছে ভরসা এখন ভারত, ইটলি চীন বা আমেরিকা পারছে না। হাত ধুতে হবে বারবার বেলা সত্যি, দাঁড়াতে হবে 1 মিটার দূরে। খুব প্রয়োজন ছাড়া ঘর থেকে বেরোবো না, বলতে হবে নিজেকে নিজেকে। এটা কি 2, 3, 4, 1, 2, 6, 4, 4? ডাক্তারদের পারছো কি শুনতে? হাঁচি কাশি সর্দি জ্বর বা শ্বাসকষ্ট হলে চলে যাও সোজা হসপিটালে। হ্যালো 2, 3, 4, 1, 2, 6, 4, 4, থাকো না একটু ঘর বন্দি হয়ে। মিটারে যাচ্ছে বেড়ে ওই কোভিড আক্রমণে, সাবধান হতে বলছে সরকার। If you liked our video, Please press the like button. and if you like it, share it. Please provide your comments below. And if you have already liked it, then please do subscribe to our channel and hit that bell icon for any future notifications. Stay safe, stay healthy, stay at home. Bye everyone. Thank you.